হ্যালো স্টুডেন্ট, প্রত্যেকে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই স্কোপ চ্যানেলের পক্ষ থেকে। তোমরা আমাকে বলেছিলে দাদা আগস্টের 4 তারিখে তো পরীক্ষা শেষ হয়ে গেল, এখানে আবার দেখাচ্ছে আগস্টের 24 তারিখে নাকি রেজাল্ট। এটা কতটা সত্য? এখন অবধি আমরা যে প্রশ্নগুলো চ্যালেঞ্জ করেছি সেই প্রশ্নগুলোর ফাইনাল অ্যান্সার কি তো পেলাম না, তার আগেই কি রেজাল্ট পাবলিশ হয়ে যাবে? তাহলে আমরা কি ওএমআর রেসপন্সটা দেখতে পাবো না? তার আগে আমাদেরকে রেজাল্ট দিয়ে দেওয়া হবে? এরকম প্রচুর প্রশ্ন তোমাদের কাছে পেয়েছি, যার জন্য আজকের ভিডিও। এবং সবথেকে যেটা নিয়ে তোমাদের কাছে প্রশ্ন পেয়েছিলাম যে এবছর কাট অফ কি কমতে পারে এএনএম বা জিএনএম এর ক্ষেত্রে। দেখো, তোমাদের যখনই মডেল অ্যান্সার কি দিল তখন প্রত্যেকের নাম্বার প্রায় 5-10 নাম্বার করে অনেকের কমে গিয়েছে, কারো হয়তো কিছু নাম্বার বেড়েছে, যার জন্য কাট অফের একটু এদিক ওদিক হয়েছে। তোমরা পরীক্ষা দিয়ে এসে ভেবেছিলে যে আমি 52 পাবো, কি আমি 60 পাবো, বা আমি 70 পাবো, দেখা যাচ্ছে এখন বলছো আমি 50 পাবো, আমি 53 পাবো, এরকম বলছো। মানে নাম্বারটা অনেকে কম কম হয়ে গিয়েছে, এরকম অনেকেই বলেছো। তাহলে কি কাট অফটা কমে যাবে? দেখো, আমরা যে যে প্রশ্নগুলো চ্যালেঞ্জ করেছি আগে তোমাদেরকে সেগুলো দেখাই। আমরা চ্যালেঞ্জ করেছিলাম সিরিজ সি থেকে। সিরিজ সি এর টোটাল কিন্তু 4টে প্রশ্ন চ্যালেঞ্জ হয়েছে। ফিজিক্যাল সায়েন্স থেকে দুটো, একটা হচ্ছে হ্যালোজেন সিরিজ ছিল, এবং একটা তোমাদের ছিল ইভির যে ব্যবহৃত একক সেটা, এবং আমাদের যে জিকে রয়েছে জিকে থেকে ছিল দুটো, একটা হচ্ছে কাস্পিয়ান সাগরত এবং অপরটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই টোটাল 4টে প্রশ্ন চ্যালেঞ্জ, এবং যার জন্য 2000 টাকা অ্যামাউন্ট নেওয়া হয়েছিল। এবং আর একটা প্রশ্ন আমরা চ্যালেঞ্জের জন্য একটা স্টুডেন্টের তরফ থেকে করা হয়েছিল, সেটা হচ্ছে কি ক্যাডমিয়াম দূষণের ফলে কি কি রোগগুলো হয়, ঠিক আছে, ক্যাডমিয়ামের ফলে কোন কোন রোগগুলো। এখানেও কিন্তু তোমাদের ফুসফুসের ক্যান্সার দিয়েছিল, বাট ওটাকে লিভার ক্যান্সার হিসাবে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং অলরেডি আমরা এটাকেও চ্যালেঞ্জের মধ্যে রেখেছি। তাহলে টোটাল কিন্তু অলরেডি 5টা প্রশ্ন চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। এবার এই যে প্রশ্নগুলোর উত্তরের জন্য নাম্বার কি প্রত্যেককে দেওয়া হবে? আমি প্রথম তুলি না, প্রত্যেককে নাম্বারটা দেওয়া হবে না, জাস্ট যারা রাইট অ্যান্সার করেছো তাদেরকেই নাম্বার দেওয়া হবে। বাট একটা প্রশ্ন উইথড্র হতে পারে, সেটা হচ্ছে এই প্রশ্নটা, অর্থাৎ সিরিজ সি এর 47 দাগের প্রশ্নটা, যে হ্যালোজেন সিরিজ মৌলগুলোর ক্ষেত্রে যে ক্রম, সেই ক্রমটা ঊর্ধ্বক্রম বা অধক্রম কোনোটাই বলে দেওয়া থাকেনি। তো সেক্ষেত্রে এই প্রশ্নটা চ্যালেঞ্জের মধ্যে এসছে, এবং এটা হচ্ছে উইথড্র হতে পারে। তাহলে এটা বোর্ডের উপর ডিপেন্ড করছে এখন কি হবে বা না হবে। তো সেক্ষেত্রে যারা রাইট অ্যান্সার করেছো তারাই কেবলমাত্র নাম্বার পাবে। এবছর ক্যাটাগরি 2, দেখো অনেকে ভাবছো প্রচুর প্রশ্ন সোজা হয়েছে তার জন্য তো কাট অফটা অনেকটা হাই যাবে। আমি প্রথমত বলি, প্রশ্ন যে সোজা হয়েছে এটা কিন্তু কেউ বলেনি। আমি বলছি খুব প্রশ্ন সোজা হয়নি, বাট সত্যি বলতে ইংলিশ জিকেটা এবং ইংলিশটা খুব সোজা হয়েছে, যেটা বিগত বছরে হয়নি। তো তার জন্যই তো অনেক ভাবছো কাট অফটা হয়ে যাবে। বাট মনে রাখো, ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2গুলো অনেকে কিন্তু না দেখে প্রশ্নগুলো উত্তর করেছো। তো সেক্ষেত্রে ক্যাটাগরি 2 ফিজিক্যাল সায়েন্সে যারা না দেখে প্রশ্নের উত্তরগুলো দিয়ে এসছো, তারা এখানে মার্কসটা অনেকটা কমে গিয়েছে। দেন আবার তোমাদের যে লাইফ সায়েন্স ছিল, লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2 এখানে একটু জটিল প্রশ্ন দিয়েছিল, মানে প্রশ্নের সঠিক উত্তরটা খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। মানে বোর্ড নিজেও কনফিউশন হয়ে গেছে যে কোনটা সঠিক হবে। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রেও নাম্বারটা অনেকের কমে যাচ্ছে। তো যার জন্য ভাবছো কাট অফটা খুব হাই যাবে, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। বিরাট হাই কাট অফ যাবে না, বাট একটা লিমিটেড কাট অফ যাবে, সেটা আমি বলে দেবো। আর একটা কথা বলার ছিল, যারা বলছিলেন যে স্যার আপনাদের কোনো ব্যাচ কি লঞ্চ হয়েছে। দেখো, আমাদের ব্যাচ এএনএম জিএনএম 2025 কোচিং। তো আমাদের অলরেডি কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 7001946335। এবার আমাদের কী কী কোচিং হয় দেখো, আমাদের ফুড এফআইটা বিগত বছর ছিল, বাট এখন ফুড এফআই যেহেতু পরীক্ষা হচ্ছে না, আমরা তার জন্য এনটিপিসির ব্যাচ হচ্ছে। এনটিপিসি, ঠিক আছে, রেলওয়ে এনটিপিসি, রেলের ব্যাচ কিন্তু শুরু হয়েছে, রেলওয়ে এনটিপিসি। এবং আমাদের কিন্তু শুধুমাত্র এমসিকিউ আমরা পড়াই না, আমরা প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে বা টপিক ধরে ধরে পড়াই। লাইভ ক্লাস থাকছে, লাইভে না প্রেজেন্ট থাকলে রেকর্ড থাকছে। এবং এই যে রেকর্ড, তোমরা দেখেছো যে অনেক অ্যাপে ক্লাস করতে গেলে প্রচুর পরিমাণে নেটওয়ার্ক তোমাদের খরচ হয়ে যায়, বাট আমাদের এখানে এমন ফেসিলিটি আছে যে তোমার রেকর্ড ক্লাস দেখতে কোনো নেটওয়ার্ক খরচ হবে না, এবং তুমি চাইলে ভিডিওটা ডাউনলোডও করতে পারবে, সেরকম সুবিধা দেওয়া হয়েছে। এবং আমাদের ক্লাসের একটা বিশেষ একটা গুরুত্ব রয়েছে যে আমরা খুব কম সংখ্যক স্টুডেন্টকে অ্যাডমিশন নিই, আগের বছরও করেছিলাম এবং এবছরও, কারণ একসঙ্গে প্রচুর স্টুডেন্ট রাখলে না কাউকে গাইডটা ঠিকমতো করা যায় না, যার জন্য আমাদের লিমিটেড কিছু সিট রয়েছে, যেক্ষেত্রে একটা ব্যাচ ফুল, এবং নেক্সট আমাদের যে নতুন ব্যাচ সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাবে। তো আগের বছর আমাদের মানে খুব খুব ভালো রেজাল্ট করেছে কয়েকজন স্টুডেন্ট, এবং বাদ বাকি অনেকেই রয়েছে যারা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছে। এবং প্রতিদিন আমরা কিন্তু পড়াটাকে ধরে নিই, যেটা পড়া দেবো সেটাকে তোমাকে কিন্তু পড়াটা ধরে নেওয়া হবে। এবং সপ্তাহে 2টো করে মক টেস্ট নেওয়া হবে যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হবে, এবং মাসের শেষে একটা 115 নম্বরের পরীক্ষা আমরা নেওয়া হয়, ঠিক আছে, যেটা আগের বছরও করা হয়েছিল। এবং ফিসটা অত্যন্ত কম, মাত্র 1,500, ঠিক আছে। 1,500-এর মধ্যে এত কিছু ফেসিলিটি এই ব্যাচে না এলে বুঝতে পারবে না। এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ 7001946335। আর আমি বলবো তুমি এই নাম্বারে কন্ট্যাক্ট করবে যে স্যার আমি অ্যাডমিশন নিতে চাই, আপনাদের ব্যাচ সম্পর্কে জানতে চাই, আমি বাকি ডিটেলস বলে দেবো। একটা কথা বলি, আমাদের ব্যাচে ভর্তি হতে গেলে না তোমাকে পুরোপুরি অত্যন্ত পরিশ্রম করতে হবে, কারণ আমরা এভাবে তোমাকে রোজ রোজ পিডিএফ দিয়ে দেবো আর তুমি পিডিএফগুলো ফোনের মধ্যে ফেলে রেখে দেবে, এরকম কিন্তু না। ক্লাস চলাকালীন প্রতিটা বিষয়ের নোটস যেন খাতায় থাকে, প্রতিটা টপিক যেন সেখানেই ক্লিয়ার হয়ে যায়। নেক্সট বার জাস্ট বাড়িতে একবার রিভাইজ করবে,
যেন পড়াটা সেদিনই কমপ্লিট হয়। ঠিক আছে? রেগুলার কিন্তু এখানে পড়া করে আসতে হয়, কারণ আমরা পড়াটা ধরি, প্রত্যেককে পড়া ধরি এবং ফুল গাইডেন্স তোমাকে করা হবে যাতে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। এবং পড়ানো নিয়ে যদি প্রশ্ন তোলো যে স্যার আপনারা পড়ানটা কেমন, একটু আমাদের ব্যাচে এসে যারা ভর্তি নিয়েছে বা যারা আমাদের বিগত বছর ব্যাচে রয়েছে তাদের রেজাল্ট যখন বেরোবে আমি রেজাল্টগুলো দেখাবো যে তারা কতটা ভালো রেজাল্ট করেছে, এবং একটু খোঁজ নিয়ে দেখবে যে কেমন এখানে পড়ানো হয় বা কেমন গাইডেন্স করা হয়। একটু জাস্ট তাদের কাছে খোঁজ নিয়ে দেখবে। তারা তো অনেক বড় বড় জায়গা থেকে এসছে, অনেক অনেক বড় জায়গা থেকে ছেড়ে দিয়ে এসছে, একদম নাম করে মানে বলা চলবে না, যাই হোক, কিন্তু অনেক বড় জায়গা থেকে ছেড়ে এসছে। ঠিক আছে? এসে বলেছে যে স্যার সত্যিই মানে আপনাদের পড়ানো থেকে অনেকটা কিছু শিখতে পারছি বা জানতে পারছি যেটা অন্যান্য জায়গায় পাইনি আমরা। সেখানে জাস্ট একটা বিভিন্ন রকমভাবে দেখানো হয় উপরটা ঝাঁ চকচকে, কিন্তু ভেতরটা যে কতটা ক্ষত রয়েছে সেটা আমরা সেখানে গিয়ে বুঝতে পেরেছিলাম। বাট আমাদের ওপরটা দেখে মনে হবে যে হ্যাঁ কিছুই হয়তো কেমন হবে না হবে, কারণ অনেকে তো ভাববে যে উপরটা দেখে কেমন হবে বা না হবে, বাট একবার ভেতরটা এসে দেখো যে এখানে কেমনভাবে পড়ানো হয় আর কদিন করে পড়ানো হয় আর কিভাবে স্টুডেন্টদেরকে পরিশ্রম করতে শেখানো হয়। আর আমি মনে করি পরিশ্রমই হচ্ছে সফলতার মূল কারণ। ঠিক আছে? কারণ সেরা তো কেউ নয়, কেউ কি সেরা হতে পারে? সেরা হতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে, তবেই তুমি সেরা হতে পারবে। আমিও বলবো আমি সেরা টিচার নয়, আমি সবার থেকে সব জানতা কিছু নয়, আমাদের ব্যাচ সবার থেকে ওপরে কোনোদিন যেতে পারবে না এরকম কোনোদিন আমি গর্ব করে বলবো না, বাট আমি চেষ্টা করব আমাদের ব্যাচকে সবার উপরে নিয়ে যেতে। আমি চেষ্টা করব সেরা টিচারের মতো পড়াতে। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ব্যাচের একটা মূল উদ্দেশ্য। তোমরা তাই পরিশ্রম যদি করতে পারো অবশ্যই ব্যাচে অ্যাডমিশন নাও। যদি বলো যে না আমি সময় কাটাবো, আমি পড়বো না, তাহলে দরকার নেই, আমাদের কম স্টুডেন্ট থাক, যারা আসবে তারা যেন প্রত্যেকে একটা গভর্নমেন্ট কলেজ নিয়ে যেতে পারে। কারণ তার বাবা মা আমাকে ফোন করে বলে স্যার আপনার কাছে বিশ্বাস করে দিচ্ছি, আপনি আমার মেয়েটাকে একটু দেখবেন। এই বাবা মার মান সম্মান, বাবা মার মুখ রাখতে আমি জানি বা আমাদের ব্যাচের টিচাররা জানে। তো অবশ্যই যদি চাও যে হ্যাঁ স্যার আমি পারবো বা আপনাদের সঙ্গে পরিশ্রম করতে পারবো, তবে এই ব্যাচে অ্যাডমিশন নাও, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। চলো আর প্রথম থেকে অ্যাডমিশন নাও, দেরি করো না, কারণ হাতে টাইম অত্যন্ত কম। এবার তোমরা যারা বলেছিলে যে স্যার এরপরে কী হবে, দেখো আমি বলে দিচ্ছি। এরপরে আমাদের আসবে হচ্ছে ফাইনাল অ্যান্সার কি আসছে, ফাইনাল অ্যান্সার কি আসবে। ঠিক আছে? এবং ফাইনাল অ্যান্সার কি যখনই বেরিয়ে যাবে আমাদের নেক্সট দ্বিতীয় নম্বর ধাপ হচ্ছে ওএমআর রেসপন্স আসবে। তাহলে কি বললাম, ফাইনাল অ্যান্সার কি আসবে, ওএমআর রেসপন্স আসবে, এবং যেদিন ওএমআর রেসপন্স পাবলিশড হবে ঠিক তার দুদিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হবে। ধরে রাখতে পারো তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্টটা বেরোবে, অর্থাৎ সেপ্টেম্বরের 7 থেকে 8 তারিখ, কথাটা মিলিয়ে নাও, সেপ্টেম্বরের 7 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট তোমাদের পাবলিশড হবে। এবং রেজাল্ট বেরোনোর পর তোমাদের দেখবে সিট ম্যাট্রিক্স আছে, এবং সিট ম্যাট্রিক্স যখনই পাবলিশ হবে এখন কিন্তু কেউ বলতে পারবে না যা কত সিট রয়েছে, সিট বাড়লো নাকি কমলো, ভগবানের ক্ষমতা নিয়ে এসে বলে দেবে। তো সিট পাবলিশড হবে তোমাদের রেজাল্টের পরে, রেজাল্টের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যেই, 2 সপ্তাহ যাবে না, তাহলে কাউন্সিলিং অনেকটা লেট হয়ে যাবে, একই লেট হয়ে গিয়েছে পরীক্ষা নিতে। তো সেক্ষেত্রে ধরে রাখতে পারো তোমাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোনোর মোটামুটি 4-5 দিনের মধ্যেই কিন্তু সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে। ঠিক আছে? এবং সিট ম্যাট্রিক্স পাবলিশ হওয়ার পরেই তোমাদের বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া তার 4-5 দিনের মধ্যে আবার শুরু হয়ে যাবে। ধরতে পারো সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে। এবং প্রত্যেককে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বানাতে হবে। কী কী ডকুমেন্টস বানাতে হবে আর ওএমআর রেসপন্সটা ঠিক কেমন দেখতে হয়, চলো আমি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ঠিক এরকম একটা ওএমআর রেসপন্স কিন্তু তোমাদেরকে পাঠানো হবে, যেখানে তুমি কি করে এসছো না করে এসছো সব কিছু দেখতে পাবে। দেখতে পাচ্ছ এদের ওএমআর রেসপন্স, মানে তুমি কটা গোল দাগ করেছো দেখতে পাচ্ছ, তোমাদের হুবহু যা করে এসছো সেই ওএমআর সেটটা তুমি কিন্তু দেখতে পাবে। তোমরা ডাউনলোড করতে পারবে, কিভাবে ডাউনলোড করবে বা না করবে জানতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, তোমাদের কি ডকুমেন্টস বানাতে হবে, দেখো এখানে কিন্তু অলরেডি প্রোফর্মা বিটা এখন বা পারফর্মা তোমাদের বি রয়েছে, আর তোমাদের দেখো পারফর্মা A1ও রয়েছে। তো সেগুলো তোমরা কিভাবে বানাবে সেগুলো আমি বলে দেবো, বাট তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি আরও কিছু জিনিস। দেখো তোমাদের এটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা, এই যে তোমাদের এখানে একটা ফটোগ্রাফ লাগাতে হবে, এখানে একটা ফটোগ্রাফ লাগাতে হবে। দেন তোমাদের ক্যান্ডিডেট নাম, এখানে ক্যান্ডিডেট নেমটা কিন্তু ব্লক লেটারে লিখতে হবে, ফাদার নেমটা ব্লক লেটারে থাকবে, ডেট অফ বার্থ লিখবে, প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ তুমি বর্তমানে কোথায় রয়েছো, এবং পার্মানেন্ট মানে তুমি বর্তমানে মানে তোমার অ্যাকচুয়াল বাড়ি, স্থায়ী বাড়িটা কোথায় সেটা লিখতে হবে। এবার তোমাকে কী কী টেস্ট করতে আমি বলে দিচ্ছি। দেখো তেমন তোমার হাইট, ফিজিক্যাল বিল্ড, ডিফর্মিটি, পোস্চুর এবং গেট কন্ডিশন, স্কিন, মিউকাস মেমব্রেন, টিথ অ্যান্ড গাম
হেয়ারিং মানে তুমি কানে শুনতে পাও কিনা, মেন্টাল অ্যালার্টনেস ঠিক রয়েছে কিনা, ব্লাড প্রেশার ঠিক রয়েছে কিনা, পালস অ্যান্ড রেসপিরেশনস তোমার ঠিক রয়েছে কিনা, ইউরিন টেস্ট করতে হবে এবং অ্যালবুমিন অ্যান্ড সুগার টেস্ট করতে হবে এবং তোমার টিসিডিসি ইএসআর টেস্ট করতে হবে। রাইট আই লেফট আইয়ের যে ভিশন মানে তোমার যে দৃষ্টিটা সেটা কিন্তু এখানে তোমাকে টেস্ট করতে হচ্ছে। লাং এক্সরে চেস্ট এটা মাস্ট করতেই হয় প্রত্যেকে, ঠিক আছে। তোমাদের যে লাংসের যে এক্সরে অর্থাৎ যে চেস্টের এক্সরে সেটা করতে হচ্ছে এবং মেনুস্টাল হিস্ট্রি ফর ফিমেলকে, এটা কিন্তু অনলি ফিমেলদের জন্য। প্রত্যেককে এই মেডিকেল সার্টিফিকেট বানাতে হবে এবং মেডিকেল সার্টিফিকেট বানানোর পর এখানে ফিট অর আনফিট, টেম্পোরারি আনফিট অফ অ্যাকাউন্টিভ এখানে সব কিছু লিখে ডক্টরের এই যে এখানে সই কিন্তু থাকছে, ঠিক দেখতে পাচ্ছি যে নেম, ডিগ্রি, রেজিস্ট্রেশন নম্বর, অফিস ফিল। একদম গভর্নমেন্ট হসপিটালে যে ডক্টর কর্মরত অবস্থায় রয়েছে এবং তাকে এমবিবিএস হতে হবে, কোনো হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে করালে চলবে না, পুরোপুরিভাবে এমবিবিএসটাকে পাস হতে হবে। এবং এটা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট প্রোফর্মা A2 আর প্রোফর্মা A1, এই দুটো ডোমিসিয়াল সার্টিফিকেট দেখতে পাচ্ছ কাদেরকে বানাতে হবে, লেখা আছে রেসিডেন্সিয়াল ডোমিসিয়াল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউসলি ফর অ্যাট লিস্ট লাস্ট 10 years। দেখো এই যে ডোমিসিয়াল সার্টিফিকেট হচ্ছে প্রোফর্মা A1। এবার প্রোফর্মা A1 এর সব কিছু ফিল আপ করার পর এখানে বলে দিয়েছে কাকে দিয়ে সই করতে হবে, দেখে নাও ভালো করে। এটা হচ্ছে তোমাকে সই করাতে হবে, নিচে লিখেই দিয়েছে প্রোফর্মা, আমি দেখে দিচ্ছি প্রোফর্মা, দেখো লেখা আছে যে সার্টিফাইং অথরিটি, অর্থাৎ কে সইটা করবে, সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি, ফুল নেম অফ সার্টিফাইং অথরিটি। এটা কিন্তু তোমাদেরকে বিডিও বা এফডিওকে দিয়ে কিন্তু সিগনেচার করাতে হয়, বিডিও বা এফডিওকে দিয়ে তোমাদের সিগনেচার করাতে হয়। এবং প্রোফর্মা A2 এটা হচ্ছে তোমাদের লেখায় আছে স্কুলের হেড টিচারকে দিয়ে, ঠিক আছে। প্রোফর্মা A2টা করতে হবে স্কুলের হেড টিচারকে দিয়ে, তোমাদের সিগনেচার করার সমস্ত কিছু এখানে লিখে দেওয়া আছে, এটা তোমাদের করতে হবে স্কুলের হেড টিচারকে দিয়ে, এখানে সই করবে, ঠিক আছে। তাহলে A2 করবে হেড টিচার এবং A1 করবে বিডিও বা এফডিও। পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্টস কীভাবে বানাবে বা না বানাবে এই নিয়ে ভিডিও দিয়ে দেবো। এবার দেখো কাট অফ নিয়ে যারা চিন্তা হচ্ছে যে স্যার কাট অফটা কেমন যাবে বলে দিচ্ছি। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে মনে রেখো কাট অফ প্রায় 60-র কাছাকাছি যাচ্ছে। ওবিসি এর ক্ষেত্রে কাট অফ থাকবে তোমার 55-র কাছাকাছি। ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ থাকবে ধরতে পারো 57 থেকে 58-এর কাছাকাছি। এসসির ক্ষেত্রে কাট অফ থাকবে 50-র ওপরে এবং এফটির ক্ষেত্রে কাট অফ থাকছে কত এই বছরের ক্ষেত্রে কিন্তু 40। এগুলো হচ্ছে তোমাদের কাট অফ, এই কাট অফগুলো দেখে নিতে পারো। এবং সিডি এবং এসসির কাট অফটা প্রায় সেম, সিডি এবং এসসির কাট অফ কিন্তু প্রায় সেম। তাহলে সব কিছু বলে দিলাম, আশা করছি বুঝতে পেরেছো। গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করো, গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে পাবে। যদি কোনো সমস্যা হয় আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কও দেওয়া রইলো, অবশ্যই আমার সঙ্গে ফেসবুকে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো গুড বাই, প্রত্যেকে ভালো থেকো।